2025-এর 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণপ্রভুর তার শুনানি হতে পারে আদালতে এবং সেদিকে নজর রয়েছে গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বের। কেননা এর আগে আমরা একাধিকবার দেখেছি চিন্ময় কৃষ্ণপ্রভু তাকে একেবারে আটক করে রাখার, আটকে রাখার, বিচারহীনভাবে আটকে রাখার একটা চেষ্টা চালিয়ে গিয়েছে এই বর্বর ইউনূসের প্রশাসন। এখন প্রত্যেকের নজর রয়েছে 2025 অর্থাৎ নতুন বছরের দ্বিতীয় দিনের দিকে। পেরিয়ে গেছে এক মাস। চিন্ময় কৃষ্ণপ্রভুকে অন্যায়ভাবে জেলবন্দি রেখেছে ইউনূসের বর্বর পুলিশ। কখনো হুমকি, কখনো অজুহাত। চিন্ময় প্রভুকে বারবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। জেলের মধ্যেই এক হিন্দু সন্ন্যাসীর মানবাধিকার লঙ্ঘনের দুঃসাহস দেখিয়েছে ইউনূস প্রশাসন। যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। সহ্যের সব সীমা ছাড়িয়েছে ইউনূসপন্থীরা। কট্টরপন্থীদের গা জোয়ারি আর সহ্য করতে রাজি নয় বাংলাদেশের হিন্দুরা। নতুন বছরের 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিন মামলার শুনানি চট্টগ্রাম আদালতে। তাই এখন থেকেই আটঘাট বেঁধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সনাতনীরা। শুনানির জন্য এখন থেকেই গুটি সাজানো হচ্ছে। কৌশল ঠিক করতে পর বৈঠক আইনজীবীদের। বৈঠক চট্টগ্রাম ও ঢাকার আইনজীবীদের। চট্টগ্রামের বাইরে থেকে আসবেন আইনজীবীরা, ঢাকা থেকে দুঁদে হিন্দু আইনজীবীরা আসবেন। ওয়াকালতনামা প্রস্তুত রাখা হচ্ছে এখন থেকেই। চিন্ময় প্রভু কোনো সেডিশন কেজের আসামি হতে পারে না। উনি এমনভাবে ওনাকে আসামি করা হয়েছে, আমরা বাধ্য হইয়া কোর্টে উইদাউট এনি কনসিডারেশন, কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি এবং যদি প্রয়োজন হয় আরও লড়ব। এর আগে জামিনের শুনানি এগোনোর মামলা লড়তে গেলে নিগ্রহের শিকার হন হিন্দু আইনজীবী রবীন্দ্র ঘোষ। চট্টগ্রাম আদালতে যখন চিন্ময় কৃষ্ণপ্রভুকে প্রথম আদালতে তোলা হয় তখনও হিংসা ছড়িয়েছিল জামাতি মৌলবাদীরা। এবার চিন্ময় প্রভুকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ সনাতনীরা। ইউনূস কোন নোংরা খেলা খেলতে চাইলে তাকে কড়া জবাব দিতে প্রস্তুত পদ্মাপাড়ের সনাতনীরাও। রিপাবলিক বাংলা। আর হিডকোর চেয়ারম্যান রইলেন না পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। পুর এবং নগর উন্নয়ন দপ্তরের অধীন থেকে হিডকোকে নিজের হাতে নিয়ে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিককালে একাধিক বিতর্কিত মন্তব্যের ছেড়ে চাপে পড়ে সিদ্ধান্ত নাকি নেপথ্যে অন্য কোনো কারণ। ফিরহাদ অবশ্য বলছেন যে নেত্রীর সিদ্ধান্তই শিরোধার্য। দেখুন। নিছক কাকতালীয় সিদ্ধান্ত নাকি নেপথ্যে অন্য কোনো অঙ্ক? আর পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে থাকলো না হিডকো, যার ফলে হিডকো চেয়ারম্যান পদে আর থাকলেন না পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার বদলে মুখ্যমন্ত্রীর নিজের হাতেই রাখলেন হিডকোর দায়িত্ব। তবে আচমকা কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো নবান্নের তরফে? সম্প্রতি একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরেই কি ডানা ছাঁটা হলো ফিরহাদের? बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। ফিরহাদ অবশ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত বলেই পিঠ বাঁচালেন। ডিসিশন অফ চিফ মিনিস্টার, যতদিন উনি আমাকে এটা দায়িত্ব দিয়েছিলেন এখন উনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন। এটার মধ্যে গুঞ্জনের কি আছে? গুঞ্জনেরও কিছু নেই, কিছু নেই। এটা আমাদের ক্যাবিনেটেই এসছে, ওটা উনি নিয়েছেন, কোনো কারণে নিশ্চয়ই নিয়েছেন। দুর্নীতি বিরোধী অবস্থান প্রমাণে মানুষের চোখে ধুলো দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ বিজেপির। সিন্ডিকেটবাজি, কাটমানি, তোলাবাজি, এর যে পুরো চক্র, এই চক্রের কিংপিন যারা ছিলেন তাদেরকে আজ না হয় কাল মুখ্যমন্ত্রী সরিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি হচ্ছেন সততার পক্ষে। কিন্তু আসলে এই সব কিছুর অভিমুখ যে কালীঘাটের দিকেই, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সাধারণ মানুষের কাছে। বিতর্কিত মন্তব্যের জেরে নয়, বরং অন্তর্কলহই ফিরহাদের অপসারণের কারণ বলছে সিপিএম। এটার সঙ্গে তদন্ত করলে দেখা যাবে কাটমানি সংক্রান্ত কোনো বিরোধ, অন্তর্দলীয় বিরোধ আছে, সেই জন্যই তাকে সরানো হয়েছে। বিতর্কিত মন্তব্য যেগুলো বলছেন সেগুলো সমস্তটাই পরিকল্পিত মন্তব্য এবং এই পরিকল্পিত মন্তব্যের পেছনে মমতা এবং তার যারা পরামর্শদাতা থিঙ্ক ট্যাঙ্ক তাদের একটা পরিষ্কার যোগাযোগ আছে।
এরপর হিডকোর চেয়ারম্যান কে হবেন তা এখনো জানানো হয়নি সরকারের তরফে। তবে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হরিকৃষ্ণ দ্বিবেদীকে চেয়ারম্যান করা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ফিরাদের সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্যে দায়সারা বিবৃতি দিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল দল। ফিরাদের অপসারণ কি সেই অসন্তোষেরই জের, নাকি সবটাই লোক দেখানো? রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গিদের জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মহিলাদের স্লিপার সেল তৈরি করার একটা ছক কষেছিল এই ধৃত জঙ্গিরা। তাদের থেকে উদ্ধার হওয়া যে মোবাইল, সেই মোবাইলে মিলেছে একাধিক তরুণীর নাম্বার, মিলেছে হোয়াটসঅ্যাপ চ্যাটও। বাংলায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে জঙ্গি জাল। আনাচে কানাচে জঙ্গিদের আনাগোনা আরো ভয় বাড়াচ্ছে বাংলার মানুষের। চলছে নাশকতার একাধিক পরিকল্পনা। যতই দিন যাচ্ছে ততই একটা একটা করে নতুন তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। ঠিক এরকমই আরো এক নতুন তথ্য উঠে এলো গোয়েন্দাদের হাতে। হার হিম করা তথ্য হলো এটাই যে শুধু পরিযায়ী শ্রমিকরা নন, এবার জঙ্গিরা টার্গেট করেছিল মহিলাদেরকেও। মহিলাদের আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য পদ গ্রহণ করানোর পরিকল্পনা করেছিল তারা। টার্গেটে ছিল গ্রামের মহিলারাও। গোয়েন্দারা জানতে পেরেছেন যে মহিলাদেরকে নিয়ে জেহাদি সংগঠন গড়ারও কিন্তু ছক কষেছিল এই এবিটি টিমের সদস্যরা। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে দ্রুত মনিরুল শেখকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছেন গোয়েন্দারা। জেরায় উঠে এলো একাধিক তথ্য। এবিটির পরিকল্পনা ছিল মহিলাদের অংশগ্রহণ করানো। বোরখার দোকানে চলত মহিলাদের মগজ ধোলাই। ছোট ছোট এলাকা বেছে নিয়ে পকেট সংগঠন। সেই সংগঠনের মাথা মহিলাদের করার ছক। মহিলাদের মাধ্যমে গ্রামে নাশকতার পরিকল্পনা। একেই বলে স্লিপার সেলের মহিলা স্কোয়াড। 95% ভালো লোক, এবং তাদেরও কিন্তু ওই হিজবুল মুজাহিদিন আর জসিমউদ্দিন রাহমানির ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছেন। এটা ভয়ঙ্কর অপরাধ দেশের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের। মুর্শিদাবাদ থেকে স্লিপার সেলের দুই সক্রিয় জঙ্গি মনিরুল শেখ ও আব্বাস আলীকে জেরা করে এই ধরনের একাধিক তথ্য এসেছে অসম পুলিশের হাতে। এমনকি এই কথা স্বীকারও করেছে মনিরুল শেখ বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। মনিরুল শেখের ফোনে গোপন তথ্য। একাধিক ফোন নাম্বার উদ্ধার করেছে অসম পুলিশ। উদ্ধার বেশ কিছু তরুণীর ফোন নাম্বার। তদন্তকারীদের হাতে এসেছে হোয়াটসঅ্যাপ চ্যাটও। বাংলাদেশের মৌলবাদীরা বলছে যে মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে যে আপনারা মমতা ব্যানার্জি দ্রুত পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করুক, বাংলাদেশের সাথে গ্রেটার বাংলাদেশ গড়ে তুলুক। এটা একটা পরিকল্পিত প্ল্যান চলছে। গোয়েন্দা তথ্য আরো বলছে যে কোনো কাজে মিশে যেতে পারেন মহিলারা। ফলে মহিলাদের ব্যবহার করাটা এক্ষেত্রে আরো সহজ। ভিন রাজ্য বা ভিন দেশ থেকে জাল নথির সাহায্যে এ রাজ্যে বা এ দেশে ঢুকে তারপর সংগঠনকে মজবুত করার কাজ করেছে জঙ্গি গোষ্ঠী এবিটি, আইসিস বা জেএমবি। পশ্চিমবঙ্গের বুকে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে 2011-র পর থেকে। সেটা উভয় মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ, যাকে ভিত্তি করেই বিজেপির উত্থান, এবং বিজেপির উত্থানে যে ক্ষেত্রে লালন পালন জমি তৈরি করেছেন মমতা। যুবক, পরিযায়ী শ্রমিক, মহিলারা ছাড়াও আর কারা কারা ছিল জঙ্গিদের নিশানায়? কেনই বা এপার বাংলাকে অশান্ত করার পরিকল্পনা? বাংলাদেশে জঙ্গি মুক্তি ঘটতেই জঙ্গি আতঙ্ক আর নাশকতার চক্রান্ত। জামাতি বা জিহাদিদের নিশানায় কেন বাংলা? সেটাই এখন জানার চেষ্টা করছে গোয়েন্দারা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।